সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি নুরুল কবির, সম্পাদক নিউ এজ। নুরুল কবির, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা, আলোচনায় ছাত্র জনতার নতুন দল। দৈনিক ইত্তেফাকের শিরোনাম খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, বাঙালি পাহাড়ি সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ভয়েস অফ আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। মানবজমিন, জামাত তাদের রাজনীতি করবে, কৌশল আলাদা, বিএনপির সঙ্গে দূরত্ব নেই, সংস্কার ও নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ। কয়েশ্বর রায় এবং শফিকুর রহমানের সাক্ষাৎকার। কালের কণ্ঠ, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পড়াশোনার খেলাধুলার বিশ্বমানের স্কুল। আমাদের সময় শিক্ষককে পিটিয়ে হত্যা, উত্তপ্ত খাগড়াছড়ি, সাগর থেকে ইলিশ পাচার। দেশ রূপান্তর, টাকা ছাপাতেই কত টাকা, তারেকের মুন্সিয়ানায় নতুন স্বপ্নে বিএনপি। প্রতিদিনের বাংলাদেশ, আইসিবিতে এখনও বহাল দুষ্টচক্র, বহুরূপী নিষাদ দস্তগীর এবার বিএনপির ঘাড়ে ছোঁয়া। যা দিন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নিয়নি, মহাসড়কে অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভোগান্তি। কালবেলা চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে ব্যয় 200 কোটি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখন সিদ্ধান্ত নিয়নি। খবরের কাগজ, সংস্কার প্রস্তাব সময় নিচ্ছে সরকার, বিভিন্ন দেশে 71 চিঠি, সাড়া মিলেছে 27টি। ইনকিলাব ভারতে টার্গেট গার্মেন্টস, পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে আওয়ামী লীগ নেতাদের অনুসারীরা। দৈনিক বাংলা, পাচারকৃত অর্থ ফেরত আনতে দুদকের 71 চিঠি, কাজে যোগদান না করা পুলিশ সদস্যরা অপরাধী হিসাবে গণ্য হবে। সংগ্রাম, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, লেবাননের স্থল হামলা শুরু ইসরায়েলের। করতোয়া ফের অশান্ত পাহাড়, সফর সংক্ষিপ্ত, গুরুত্ব অনেক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কবির, আজকে বিভিন্ন খবর আছে। ভয়েস অফ আমেরিকাকে প্রধান উপদেষ্টা যেটা বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নেয়নি, এটাও অনেক নানা খবর আছে এটা সংক্রান্ত, এবং তারা ছাত্র জনতার নতুন দল নিয়েও কথা আছে, সেটা ঠিক আছে। এখন হচ্ছে যে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা কি? সরকারের কাছে ঠিক কি কি প্রত্যাশা, এটার জন্য আমি এমনকি সরকারও কোনো জরিপ এখনো পর্যন্ত করেনি, কিন্তু রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে বিগত সরকারকে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে তাড়িয়ে দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করার জন্যে যে সংগ্রামটা করেছে, সেই সংগ্রামের মধ্যে আপনার উচ্চারিত স্লোগান, মাঠের রণাঙ্গনে দাবির নানা রকম, সেই আন্দোলন থেকে এবং আন্দোলনের বিজয়ের উপরেও শহরের মধ্যে যে গ্রাফিতি, দেয়াল লিখন, এবং সাধারণভাবে মানুষ কেন এই সংগ্রামটা করেছে, বিগত 15 বছর আওয়ামী লীগ কী কী কাজগুলো করেছিল, সেগুলোর উপর বিরক্ত হয়েই, ক্ষুব্ধ হয়েই তো তার পতনের জন্য আন্দোলন করেছে। ঠিক যেই কারণগুলোর কারণে আওয়ামী লীগ সরকারের পতন এবং সমস্ত আওয়ামী লীগ নেতৃত্ব, আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার, আওয়ামী লীগের মন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ যে রাজনৈতিক কর্মকর্তাদের যে পলায়ন, সেগুলো বিবেচনা করলে বোঝা যায় যে এই সরকারের কাছ থেকে মানুষের কি প্রত্যাশা। যেমন প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ধরুন, আওয়ামী লীগ একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিল। আওয়ামী লীগের শুধু দল হিসেবে নয়, শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছেছিল যে আওয়ামী লীগের প্রধান নেত্রী এবং সরকারের নানা ধরনের কি বলে যে ত্রুটিপূর্ণ কিংবা একতরফা নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারের প্রধানমন্ত্রী এমন জায়গায় পৌঁছেছিলেন, তিনি এবং তার পিতা এর বাইরে বাংলাদেশের উন্নয়নের জন্য আর কাউকে কিছু, বা অগ্রযাত্রার জন্য আর কাউকে কিছু কৃতিত্ব দিতে রাজি ছিলেন না। বলতেন পরিষ্কার, আমার বাবা দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার, একা কেউ দেশ
স্বাধীন করতে পারে না এবং দেশটাও একার হতে পারে না। কিংবা তিনি বলতেন, মনে থাকবার কথা আপনার, প্রতিবাদ করলে, কিছু বললে বিদ্যুৎ বন্ধ করে দিব, সার দিব না, ইত্যাদি ইত্যাদি। একটা তৃতীয় শ্রেণীর সামন্তবাদী সমাজের জমিদারও এইভাবে কথা বলে না, উনি বলতেন। আচ্ছা, ফলে ওনার যখন পতনের জন্য মানুষ সংগ্রাম করে, এর অর্থ হচ্ছে যে ওই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যার মধ্যে কোনো জবাবদিহিতা নাই, সেইটা বাংলাদেশের মানুষ চান না। তো মানুষ বিরক্ত ছিল তার বিরুদ্ধে, দ্রব্যমূল্যের ভয়ানক রকমের বৃদ্ধি হয়েছিল, কিন্তু মানুষের যে সুস্থভাবে সততার সঙ্গে আয়ের মধ্য দিয়ে জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সুতরাং মানুষ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায়। মানুষ বিচার পেত না। এই যে নতুন সময়ে যিনি প্রধান বিচারপতি হয়েছেন, তাকে সব আমি শুনি বাইরে থেকে, তার প্রজ্ঞা, তার আইন সম্পর্কে তার ধারণা, নীতিবোধ সম্পর্কে মানুষ প্রশংসা করে। উনি যিনি প্রধান বিচারপতি হওয়ার পর একটা স্টেটমেন্ট করেছেন যে এতগুলি বছর ধরে বিচারের নাম অবিচার হয়েছে, সুতরাং এখন মানুষ সুবিচারের প্রত্যাশা করে। মানুষ একটা জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে এক ধরনের ন্যায়পরায়ণতা থাকবে, যেখানে অর্থনৈতিক লুটপাট থাকবে না, যেখানে অপরাধীদের শাস্তি হবে এবং মানুষ একটা সুস্থ অবস্থার মধ্যে সুন্দর চিন্তাশীলতার মধ্যে একটা সাংস্কৃতিক জীবনযাপন করতে পারবে। এটা মানুষের সাধারণভাবে বলে এটা প্রত্যাশা। আবার রাজনৈতিকভাবে বলে যে একটা দেশে নির্বাচন হলে একটা সেটা লোকাল গভর্নমেন্ট হোক কিংবা জাতীয় পর্যায়ে হোক, একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, কিংবা এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যেটা বিস্তার লাভ করেছিল সেটা থাকবে না। তারপর হচ্ছে এই যে হাট ঘাট বাজার এগুলির মধ্যে যে অবৈধ চাঁদাবাজি থাকতো সেগুলো বন্ধ হবে। এগুলো তো মানুষের প্রত্যাশা। শিক্ষা ব্যবস্থার মধ্যে, ইউনিভার্সিটিগুলির মধ্যে জোর করে কাউকে ইচ্ছার বিরুদ্ধে মিছিলে যেতে বাধ্য করা হবে না। ছাত্রছাত্রীরা যখন পড়তে ইচ্ছা করবে পড়তে পারবে। সংসদ নির্বাচনগুলি হবে, সেখানে এক ধরনের নেতৃত্ব গড়ে তোলার, সেটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক, সেইটার এক ধরনের বিকাশের সুযোগ থাকবে। এগুলো মানুষের প্রত্যাশা, যেগুলো আওয়ামী লীগ আমলে সব স্তব্ধ হয়ে গেছিল। আপনি কিন্তু মিডিয়ার কথা বললেন না। মিডিয়াতে নিশ্চয়ই যেখানে আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যাবে, স্বাধীনভাবে নানান মতের প্রতিফলন ঘটানো যাবে, প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ যৌক্তিকভাবে উপস্থাপন করা যাবে, সরকারের কাউকে সমালোচনা করলে গ্রেফতার করে নিয়ে যাবে না, আইসিটি অ্যাক্টের মতন ভয়াবহ আইন এগুলো থাকবে না, আপনার স্পিকার কিংবা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর সমালোচনা করলে যে আইন আছে যে তার এটা করা যাবে না, এগুলির প্রত্যাহার হবে। এগুলি মানুষের প্রত্যাশা। যাই হোক, তো এখন কি অবস্থায় আছি আমরা? এখন আমরা অত্যন্ত একটা ফ্লুইড সিচুয়েশনের মধ্যে আছি। এই প্রত্যাশা থেকে মানুষ, অধ্যাপক ইউনূসের উপর মানুষের যথেষ্ট ভরসা আছে, তাকে দিয়ে একটা ছাত্র আন্দোলন, মানে অর্থাৎ এই যে বিজয়ী ছাত্র গণঅভ্যুত্থান, তার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তারা, বিভিন্ন রাজনৈতিক দল যারা 15 বছর থেকে সংগ্রাম করেছেন তাদের, এবং বাংলাদেশ আর্মি যারা 3 তারিখে অগাস্ট মাসের মানুষের উপর অন্যায়ভাবে রাষ্ট্রের দিক থেকে গুলিগালাজ না করবার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারা এই 3টি প্রধান আপনার প্রতিষ্ঠান ধরতে গেলে তাদের 3 প্রতিষ্ঠানেরই সমঝোতা এবং তাদেরই প্রতিনিধিত্বের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 5ই অগাস্ট থেকে এই পর্যন্ত আমরা কতগুলো জিনিস যেটার জন্য মানুষ আকাঙ্ক্ষা করেছে তার অনেকগুলো তো নিশ্চয়ই একদিনে বাস্তবায়িত হবে না, কিন্তু যেগুলো বাস্তবায়ন হওয়া সম্ভব সেগুলোর ব্যাপারে এই সরকারের কোনো কর্মতৎপরতা লক্ষ্য করছে না। ধরুন আমি একটা উদাহরণ দিই। একটা দেশে পুলিশ তো লাগবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবার জন্যে। শেখ হাসিনার সরকার পুলিশকে যে ভয়াবহ দলীয়করণ করেছিল এবং তাদেরকে যেই সমস্ত অপকর্ম করতে বাধ্য করেছে, এই যে নিরস্ত্র ছাত্রছাত্রী এবং তাদের সঙ্গে যোগ দেওয়া সমাজের সকল শ্রেণীর মানুষদের আন্দোলনে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে,
তারপরে তাদের পরাজয়ের পরে নিশ্চয়ই পুলিশের যেটা নৈতিক অবস্থান ভেঙে পড়েছে, ঠিক আছে, সেইটা পুনরুদ্ধার করবার চেষ্টা করা, যারা অন্যায়ভাবে এই মানুষ হত্যা এবং আহত করেছে তাদেরকে তাদের মানে পরিষ্কারভাবে যারা জড়িত ছিল তাদের বিচার আচারের প্রক্রিয়া শুরু করা, যেটা এখনো হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে একটা সময় পর্যন্ত তারা দিয়েছিলেন যে এতদিন তারা পালিয়ে গেছিল নৈতিক অবস্থার কারণে, নৈতিক দুর্বলতার কারণে, কিছু ফিরে এসছে, অনেকেই ফিরে আসে নাই। তার একটা নির্দিষ্ট সময়সীমা সরকার বেঁধে দিয়েছিলেন, তাহলে তার মধ্যে যখন আসেন নাই এই সিদ্ধান্ত আমরা দেখেছি যে এদেরকে তারা শাস্তি দেওয়া হবে। অর্থাৎ এটা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যেটা বলা হয় বা সোলজারদের ক্ষেত্রে যেটা বলা হয় ডেজার্টার, এই ডেজার্টারদেরকে তারা তো অপরাধী শুধু করে নাই, সরকার এক ধরনের নরম দৃষ্টিভঙ্গি পোষণ করাও ফিরে আসে নাই। তাদের তো তাহলে গ্রেফতার করে বিচার করতে হবে, তার কোনো সুস্পষ্ট প্রক্রিয়া আমরা দেখছি না। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে শিক্ষিত তরুণ তরুণীদের একটা বিরাট প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। অংশ বেকার, এটা তো আসলে 7 থেকে 10 দিনের মধ্যে এই সমস্যার সলিউশন হয়ে যাওয়া উচিত। একটা বিজ্ঞাপন দেবে যে আমরা নতুন রিক্রুটমেন্ট করব পুলিশ অফিসার হিসেবে, নারী পুরুষ ছাত্রছাত্রী, 7-8-10 দিনের মধ্যে একটা ক্রাশ, ছোট্ট একটা জরুরি ভিত্তিক তাদের কিছু আইন কানুন শিখে তাদেরকে ট্রেনিং দিবে। লম্বা ট্রেনিং ধীরে সুস্থে করবে, এটা তো আপৎকালীন সময়, আর তাদেরকে সমস্ত অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, এটা তো কোনো মানে নাই। হ্যাঁ, তারা তো যুদ্ধ করতে যাবে না, বা শেখ হাসিনার সরকারের মতন এই সরকার তো আর গুলি করতে যাওয়ার জন্য পুলিশ রিক্রুট করবে না, করতে পারতো। আমরা কথা বলেছ, উদ্যোগ লক্ষ্য করছি না। খাদ্যদ্রব্যের বিশেষত নানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একদিন দেখলাম তারা বেঁধে দিয়েছে, কতগুলো ডিম এবং অন্যান্য জিনিসের। এই শেখ হাসিনার আমলে যা হতো তারাও মাঝে মধ্যে বেঁধে দিত, কিন্তু সেটা ব্যবসায়ীরা মানত না, বা বাজারের যে স্বাভাবিক নিয়ম সেই অনুযায়ী সেটা ঠিক থাকতো না। এখন তাই হচ্ছে, তারা সরকার যেভাবে আপনার বেঁধে দিয়েছে দাম, ওগুলি কোনো হচ্ছে ওই সে অনুযায়ী চলছে না। কিংবা ধরুন বিচার ছিল না, ওনারা বিচার প্রতিষ্ঠা করবে, সুবিচার প্রতিষ্ঠা করবে। তো শেখ হাসিনার সরকারও তো দুনিয়ার সবার নামে হলে সমালোচকদের নামে আপনার নানা ধরনের নিপীড়ন করেছে, মনস্তাত্ত্বিক, এবং কিন্তু গড়ে তো হচ্ছে মার্ডার কেস দেয় নাই। তো এই সরকারের আমলে দেখলাম শত শত হাজার হাজার মার্ডার কেস, এবং যেটা একটা হাস্যকর পর্যায়ে অধঃপতিত হয়েছে। দেখলাম যে সরকার নিজেই বোধহয় কিছুটা বলছে এখনো আপনার তাদেরকে গ্রেফতার করা হবে না প্রাইমা ফেসি না থাকলে, কিন্তু মানুষগুলি তো নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে আছে, সরকার হাস্যাস্পদ হয়ে যাচ্ছে। আপনার লক্ষ্য করুন শিল্পাঞ্চলে, গার্মেন্টস সেক্টরে আসলে অঞ্চলে আমরা দীর্ঘদিন থেকে এই সমস্যাটা দেখছি। দুটো ধরনের সমস্যা আছে, একটা সে আপনার বাস্তব ক্ষেত্রেই সমস্যা আছে, অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারে না, আর কিছু আছে হচ্ছে এটা সাবোটাজমূলক, এটা বোঝা যায়। আমি আপনাকে গত পরশু দিনের কথা যদি বলি, শ্রমিকরা বহু বছর ধরে এখানে আন্দোলন সংগ্রাম করে ন্যায্য পাওয়ার জন্য, বেতন বৃদ্ধির জন্য, কাজের পরিবেশের জন্য, কিন্তু এবং সেটা করতে গিয়ে তারা পুলিশ নিপীড়নের শিকার হয়েছে, মালিকদের পেটোয়া বাহিনীর শিকার হয়েছে, কিন্তু তারা কি কখনো মিছিল থেকে গুলি করেছে? একটা উদাহরণ নাই। পরশুদিন আমরা দেখলাম একটা ফ্যাক্টরিতে আপনার সমঝোতার বৈঠক চলছে, সেখানে মালিক পক্ষ ছিল, ম্যানেজমেন্ট পক্ষ ছিল, সরকার পক্ষ ছিল এবং শ্রমিক পক্ষ ছিল, এমনকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধিও ছিলেন। এই সব কিছুর মধ্যে যখন আন্দোলন সংগ্রাম বাইরে হচ্ছে, সেখানে হঠাৎ করে ওই ফ্যাক্টরির উপর একটা গুলি করলো, কিন্তু সে তো এখনো গ্রেফতার হয় নাই। তাহলে সরকারের গোয়েন্দা বাহিনীরা কি করে? যেই শ্রমিকরা কখনোই গুলি করে নাই, তাদেরকে অবৈধ অস্ত্রের মধ্যে দেখা যায় নাই, তার মধ্যে যখন একটা গুলি হয় সমঝোতা মিটিং চলার সময়, বুঝতে হবে এটা সাবোটাজ হচ্ছে। সরকারকে তো আমরা এই ব্যাপারে খুব তৎপর দেখছি না। প্রায় 72 ঘন্টা হয়ে গেল। আরেকটা বলছে, ছোট্ট একটা কথা, এটা হচ্ছে কিছু জেনুইন গ্রিভান্সেস আছে শ্রমিকদের, কিছু আছে সমস্যাটাগুলি এরকম যে
সত্যি সত্যি আবার মালিকদেরও কিছু জেনুইন সমস্যা আছে। যে কয়েকটা ফ্যাক্টরির কথা, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বলা হচ্ছে সেই ফ্যাক্টরিতে শ্রমিক সংখ্যা যত এবং 3 মাস সর্বোচ্চ বেতন দেওয়া হয় না। সরকার তাদেরকে 100 কোটি টাকা 200 কোটি টাকা, এটা তো 4% বা 3% লোন দিয়ে যে তাদের টাকা পয়সা দিয়ে দাও, আমরা নতুন সমস্যা আমরা দেখবো, এটা করতে পারতো। হ্যাঁ, কিন্তু করছে না তো। অর্থাৎ এক ধরনের ল্যাথারিজম দেখতে পাচ্ছি আমরা। সরকার যে এক্সিস্ট করে এটি তো আমরা বুঝতে পারছি না। ব্যর্থতার খতিয়ান তো অনেক লম্বা দেখছি। আপনার ভাবে মনে হচ্ছে আজিফ আপনি এটা বুঝতেছেন না, আপনি তো আরো লম্বা করে বলতে পারবেন, আমাকে সময় দিলে আমি আরো লম্বা করে বলতে পারবো। প্রশ্নটা হচ্ছে যে জবাবদিহিতার সংস্কৃতি তার শুরু করতে পারে নাই এই সরকার। কেন ভালো না? তাতে কোনো পলিটিক্যাল মাইন্ডস নাই, মানুষকে ডিল করার তাদের কোনো অভিজ্ঞতা নাই। এই ছোট বড় সেবা এনজিও চালানো আর হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা, প্রশাসন চালানো, একটা মন্ত্রণালয় চালানো, মানুষের সমস্যা বোঝা, এটা এক কথা না। আপনি আমার একটা ছোট্ট জিনিস লক্ষ্য করুন, আপনার অঞ্চলে, সিলেটের ওই অঞ্চলে যে বন্যাটা হলো, সেই বন্যায় ঠিকমতো ত্রাণ বিতরণ করা হয় নাই। তারা অনেক কষ্টের মধ্যে আছে। কেন হয় নাই? ফাট করে এসেই ঠিক আছে, অন্যায়ভাবে একতরফা নির্বাচনে আপনার স্থানীয় সরকার হয়েছিল, কি দাঁড়িয়েছে, ওটাকে বাতিল করে দিয়েছে। আবার প্রশাসন শেখ হাসিনার যে আপনার দলদাস প্রশাসন তৈরি করেছিল এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে ডিসিএসপিরা যে অন্যায় অপরাধ করেছে, সেখানে একটা বিরাট অংশ পালিয়ে গেছে। আপনার একটা ঋণ বলুন কিংবা কি বলে যে ত্রাণ বলুন, বিতরণ করার জন্য একটা স্ট্রাকচার লাগে, সেই স্ট্রাকচার অনুপস্থিত। এই যে ছাত্রছাত্রীরা টিএসসিতে একটা সেন্টার খুলেছিল, এদের উপর এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর তার অগাধ বিশ্বাস, মানুষের ন্যায্যভাবে তার এই বিশ্বাস অর্জন করেছে। তাদেরই হিসাব অনুযায়ী প্রায় 11 কোটি টাকা মানুষ তাদেরকে কয়েকদিনের মধ্যে ত্রাণ বিতরণের জন্য দিয়েছে। কিন্তু তারা 2 কোটি টাকার বেশি বিতরণ করতে পারে নাই, কারণ তাদের তো লজিস্টিক সাপোর্ট নাই। তারা তো এলাকাগুলি চিনে না, কার ঠিক দরকার কার দরকার নেই এটা সে জানে না। তারা কি করেছে? তারা খুব পরিষ্কার হিসাব দিয়েছে, অসততার কোনো সমস্যা নেই। তারা 9 কোটি টাকা আপনার ব্যাংকে রেখে দিয়েছে। মানুষ তো ব্যাংকে রেখে দেওয়ার জন্য তাদেরকে দেয় নাই, মানুষ নিজে যেতে পারে না। এই তরুণরা দিতে পারবে, তাদের উপর ইমান আছে, এই কারণেই তারা দিয়েছে। কিন্তু তারা দিতে পারে নাই, ওই স্ট্রাকচারের অভাব। তাহলে ওইখানকার মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিহ্যাবিলিটেশন যে প্রসেস, তার মানে আপনি বলতে চাচ্ছেন এটাই যে স্থানীয় সরকারের প্রতিনিধিদের বরখাস্ত করাটা ঠিক হয়নি? না, আমি সেটা বলছি না। তো এরকম একটা জায়গায় তো বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। মানে তাহলে তো ওই আর্গুমেন্টে তো যাওয়া যায় না, ঠিক হয় নাই। তাহলে তো শেখ হাসিনার কেউ বলতে হবে যে তারাও না ঠিক হয় নাই, ওগুলো সবই ঠিক আছে। কিন্তু বিকল্প ব্যবস্থাগুলি যে দ্রুততর সময়ের মধ্যে গড়ে তোলা, সেইটা করবার যে ইতিবাচক পদক্ষেপ আর কর্মা যে কতগুলি পদক্ষেপ নেওয়া দরকার, এগুলো আমরা লক্ষ্য করছি না। তাহলে রুটিনভাবে সরকার চলছে, কিছু চলছে কিছু চলছে না। তারা যে নিজেরাই বলছে পুরনো বাংলাদেশের বদলে একটা নতুন বাংলাদেশ করবে, নতুন বাংলাদেশ করার জন্যে যে কর্মতৎপরতা লাগবে সেটা আমরা লক্ষ্য করছি না, অনুপস্থিত। আচ্ছা, এই যখন অবস্থা, তখন সরকারের গায়ে দক্ষিণপন্থী একটা আচর লেগেছে, বলা হচ্ছে যে ঝোঁক বেড়েছে দক্ষিণপন্থীদের প্রতি, পরিষ্কার। আচ্ছা, আমি আপনাকে 3টা উদাহরণ দিই, আপনি যদি জিজ্ঞেস করেছেন। আমি আগেই বলেছি এই সরকারকে কার কার সমর্থনের উপর ভিত্তি করে আছে, তা তো নির্বাচিত সরকার না। তাহলে জনগণের ম্যান্ডেট নাই, মানে নির্বাচনের মাধ্যমে কিভাবে আছে? রাজনৈতিক সামাজিক ম্যান্ডেট আছে। কারণ হচ্ছে যে যেই একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যেই সামাজিক শক্তি, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সমূহ রাষ্ট্রীয় সংগঠন আপনার অবস্থান গ্রহণ করেছে, তারা বিজয়ী হয়েছে তাদের ম্যান্ডেটের ভিত্তিতে, এবং তারা সবাই সমর্থন করেছে। ছাত্র সমাজ, রাজনৈতিক দলগুলো যারা পাওয়ার গেমের মধ্যে থাকে, এবং আপনার
যেটা রাষ্ট্রের একটা বিদ্যমান রাষ্ট্রের একটা প্রধান স্তম্ভ সেনাবাহিনী, এই তিনটাই তাদেরকে সমর্থন করেছে। আমি তিন পক্ষেরই দক্ষিণপন্থী ঝোঁকের একটা একটা করে উদাহরণ দিই। যেদিন 5ই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন, তারপরে সেনাবাহিনী প্রধান যেদিন রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, তার ওখানে পরিচয় পেতে আপনার মনে আছে, এটা টেলিভিশনের লাইভ প্রচারিত হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ না থাকলে সবচাইতে বড় রাজনৈতিক দল আপনার আমার পছন্দ হোক কিংবা না হোক জাতীয়তাবাদী দল, উনি প্রথমে জামাতে ইসলামের আমিরের নাম 2 বার করে ওখানে উচ্চারণ করলেন। ওইখানে কিন্তু জাতীয়তাবাদী নেতা অত্যন্ত জনপ্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। উনি সেইটা না বলে জামাত ইসলামকে সামনে আনলেন, অ্যাজ ইফ তারাই এই আন্দোলনের গুরুত্বপূর্ণ শক্তি। গেল সেটা। এরপরে আমরা অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর আমরা দেখলাম 12ই আগস্টের কথা, আমরা 12-13 বোধহয় একটা মিটিং হয়েছিল, 15ই আগস্টকে পালন করা যাবে কি যাবে না এটা মতামত নেওয়ার জন্য। আমরা ওইটার কথা বাদ দিলাম, সবাইকে নিমন্ত্রণ করেছেন। তো ফার্স্ট রাউন্ড যে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে উনি মিটিং করলেন, সেখানে আপনি লক্ষ্য করুন, তারা বিএনপির সঙ্গে করেছে এবং আরেকদিন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে সঙ্গে করেছে, যাদের মধ্যে একটা 7টা আপনার দক্ষিণপন্থী ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল ছিলেন, যেগুলোর নাম আমারও মনে নাই, আপনারও মনে নাই। অধ্যাপক ইউনূসকে জিজ্ঞেস করলে উনিও বলতে পারবেন না। কিন্তু এই যে 15 বছর ধরে এখানে লোকেরা বলে বামপন্থী, আসলে একটা মধ্যবর্তী যে একটা প্রগতিশীল রাজনৈতিক জোট, তারা সংখ্যায় খুব বেশি না, কিন্তু কর্মকাণ্ড অত্যন্ত ইফেক্টিভ। মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে জোনায়েদ সাকিব পর্যন্ত, তাদের সমস্ত আন্দোলনে তারা মার খেয়েছে, প্রত্যেকটা আন্দোলনে তারা সামনে সারিতে ছিল। তাদের সঙ্গে এখনো মিটিং করে নাই, অর্থাৎ বামপন্থার প্রতি তাদের একটা বিরাগ আছে। 3 নম্বরে আপনি একটা লক্ষ্য করুন যে 15 বছরে দলীয় দর্শনের ভিত্তিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সিলেবাস নির্মাণ করা হয়েছে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা করবার জন্যে এবং প্রয়োজনে নতুন নির্দেশনা দেওয়ার জন্য একটা 11 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। সেই কমিটিতে নানান ধরনের প্রতিনিধি আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন অধ্যাপক ছিলেন সেখানে, যাদের লোকেরা বামপন্থী বলে পরিচয় দেয়, কিন্তু তাদেরকে আমরা লক্ষ্য করেছি গণতন্ত্রপরায়ণ প্রগতিশীল যে কোনো সংগ্রামে, এমনকি ছাত্রদের সংগ্রামের মধ্যে যখন ডিবি এই ছাত্র নেতাদেরকে সমন্বয়কদের ওই তার অবৈধ কারাগারের মধ্যে আটকে রেখেছে, যে কয়েকজন শিক্ষক সেখানে গিয়েছিলেন তার মধ্যে এই 2 জন ছিলেন, তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারা 2 জনই পিএইচডি হোল্ডার, একজন প্রফেসর আর একজন হচ্ছে সহকারী অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর, তাদের নাম অন্তর্ভুক্ত ছিল। একজন মৌলানা সাহেব ওয়াজ করেন, অধিকাংশ সময় নারী বিদ্বেষী কথাবার্তা বলেন। ইসলামে নারীর যে মর্যাদা দিয়েছে সেটা উনি কতদূর বোঝেন কি বোঝেন না সেটা আমি খুব শিওর না। উনি বললেন যে এদেরকে এখানে রাখা যাবে না, একটা ট্যাগ দিয়ে দিলেন তারা ধর্মবিদ্বেষী। কোন ধর্মবিদ্বেষী, কেন বিদ্বেষী, এইটা বলার কত 15 তারিখে না কত তারিখে করলেন। কয়েকদিনের মধ্যে আমরা সরকারকে দেখলাম বামপন্থীদের বিরুদ্ধে যেই কয়েকজন ধর্মাশ্রয়ী রাজনীতিকের প্রপাগান্ডা, তার ভিতরে তাদের কমিটি ভেঙে দিলেন। এবং সেইটার মধ্যে যেই ছাত্রনেতৃবৃন্দ আপনার এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমি মুখ দেখলাম, তারা নীরব, তারা কিছু বলছেন না। তাহলে এই 3টা প্রতিষ্ঠানের যারা এই মুহূর্তে প্রধান, তারা তাদের এই 3টা কাজের মধ্য দিয়েই দক্ষিণপন্থীদের প্রতি এক ধরনের সহানুভূতি এবং অদক্ষিণপন্থী অন্যদের প্রতি, বৃহৎ বামপন্থার প্রতি তাদের যে বিরাগ, এটা পরিষ্কার হয়েছে। তাহলে তারা ইতিহাসেই জানে এই দেশের সমস্ত বড় বড় কাজ বামপন্থীরা শুরু করেছে। তাদের এই যে ইতিহাস বোধ